গল্পের নাম ওহে প্রেয়সী ভালোবাসি। লেখিকা মারিয়া মিম। ছদ্মনাম। পর্ব সংখ্যা ৯। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের নাম হলো সমুদ্র। সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশি যেন মুহূর্তে মনকে আনন্দিত করে তোলে। সমুদ্রের এপার থেকে ওপারে তাকালে দেখা যায় ছবির মতো ছোট ছোট সুন্দর বাড়িঘর, যার প্রায়টাই তৈরি হয়েছে রঙিন টিন দ্বারা, যা দেখতেও অপরূপ লাগে। আমাদের বাসা থেকে অনেকটা দূরে এই সমুদ্র। দূরে হলেও একসময় সপ্তাহে এক দুবার আসাই হতো এখানে। প্রিয়কে নিয়ে আসতো আমাকে আর রিক্তা আপুকে। অনেকটা সুখময় সময় কাটাতাম এখানে। সেই ঘটনার পর আর আসা হয়নি এখানে। আজ ২ বছর পর আবারও এখানে এসে পুরনো স্মৃতিগুলো মনের ক্যানভাসে ভেসে ওঠে। সবগুলোই মধুর স্মৃতি। আমি চলে যাচ্ছি প্রিয়তা। প্রিয়কের এই কথায় চমকে ওঠে তাকাই আমি। মানুষটা সমুদ্রের উত্তাল ঢেউয়ের দিকে তাকিয়ে আছে। আমার ভাবনা জুড়ে তখন একটা কথাই ঘুরছিল, কোথায় যাবে। প্রিয়ক হয়তো বুঝেছিল আমি তাকিয়ে আছি তার দিকে। সে আমার দিকে ফিরিয়ে আবারও বলল, বাইরে চলে যাচ্ছি, এবার আর হয়তো ফেরা হবে না। যদি বেঁচে থাকি তাহলে আল্লাহ চাইলে কোনো এক সময় হয়তো আবারও দেখা হতে পারে। আমি প্রিয়কের দিকে নিষ্পলক চোখে চেয়ে আছি। সমুদ্রের উত্তাল ঢেউ যেন আমার অন্তরে আসতে পড়ছিল। অদ্ভুত এক অনুভূতি শিরায় শিরায় বয়ে চলছিল। এই অনুভূতির সাথে পরিচিত নই আমি। কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। জানি না কেন। এর আগেও যখন গিয়েছে তখন তো বিন্দুমাত্র খারাপ লাগেনি, তাহলে এখন কেন? প্রিয়ক আমার অবস্থা বুঝতে পারছিল কিনা জানি না, তবে তাকে অনুভূতি শূন্য মনে হচ্ছিল। কিছু বলবো সে ভাষাও যেন হারিয়ে ফেলেছি আমি। ক্ষীণ কণ্ঠে বললাম, আমার জন্য? না, তোর জন্য না। তোর জন্য তো এসেছিলাম। তাহলে কেন যাচ্ছ? এখানে থাকলে মরে যাবো রে আমি। নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার। জানিস, ওই দিনের পর থেকে মা আমার সাথে কথা বলেনি। যেই মা আমার সাথে একবেলা কথা না বলে থাকতে পারতো না, সেই মা আমার সাথে এতদিন হলো কথা বলে না। সবার এত কঠিন রূপ আমি আর এর আগে দেখিনি রে প্রিয়। দম বন্ধ হয়ে আসে আমার। পারবো না রে থাকতে এখানে, পারবো না। প্রিয়কের কথাগুলো যেন বিষের মতো আঘাত হানছিল আমার উপর। এত কষ্ট কি সত্যি পাওয়ার যোগ্য মানুষটা? শাস্তিটা তো বেশি হয়ে গেল না তার জন্য? কান্না পাচ্ছিল খুব। প্রিয়ক আবার বলল, তবে তুই চিন্তা করিস না, তোর শর্ত ঠিকই মানব আমি। প্রিয়কের এবারের কথায় স্তব্ধ হয়ে গেলাম আমি। শর্ত মানবে মানে কি? কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, মানে? আমাকে ক্ষমা করার শর্ত দিয়েছিলি, তা ভুলে গেলি। সেই শর্ত মেনে নিয়েছি তো আমি। এখন বুঝতে পারছি কেন সেদিন সবাই আমাদের ডিভোর্সের কথা বলার পরও চুপ ছিল প্রিয়ক। তার কারণ যে আমি। তাকে দেওয়া দুটি শর্তের একটি হলো সবাইকে সব সত্যিটা জানানো, আর অন্যটি হলো তারা যে শাস্তি দেবে তা মেনে নেওয়া। আর তাদের দেওয়া শাস্তি হলো আমাদের ডিভোর্স। তার মানে প্রিয়ক ডিভোর্স দিতে রাজি। ভীষণ কান্না পাচ্ছিল আমার। হুট করে জড়িয়ে ধরি প্রিয়ককে, খুব শক্ত করে জড়িয়ে ধরি। জানি না কেন করেছি এমন, তবে কিছুটা হলে ভালো অনুভব করতে পারছিলাম। প্রিয়ক সেভাবেই ঠায় দাঁড়িয়ে রইল, আমাকে জড়িয়ে ধরল না। আবার আমাকে নিজের থেকে ছাড়িয়েও নিল না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমি ডিভোর্স চাই না, চাই না আমি। পাগলামি করিস না প্রিয়তা, এতটা পাগলামির সময় না। বোঝার চেষ্টা কর, সবাই আমাদের ডিভোর্সের পক্ষে। তোকেও জোর করে বিয়ে দেওয়া হয়েছিল। তোর তো খুশি হওয়ার কথা, তুই কেন কাঁদছিস? জানি না, আমি কিচ্ছু জানি না, বাট আমি খুশি হতে পারছি না। আমার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে। 2 দিন পর সব ঠিক হয়ে যাবে, সব ভুলে যাবি। আমি প্রিয়ককে ছেড়ে ওর চোখে চোখ রেখে বললাম, তুমি চাও আমাদের ডিভোর্স হোক? আমার চাওয়া না চাওয়ায় কিছু হবে না, যা হওয়ার তো হবেই। সেটা আমরা চাইলেও হবে, না চাইলেও হবে। প্রিয়ক দেখাতে না চাইলেও ওর কষ্টগুলো যেন অনুভব করতে পারছিলাম আমি। কি করে এতটা শান্ত থাকতে পারছে মানুষটা? সেই সাথে নিজের উপর রাগ হচ্ছিল খুব। কেন খারাপ লাগছে আমার? কেন কষ্ট পাচ্ছি আমি? সত্যি তো, আমার তো খুশি হওয়ার কথা, তাহলে কেন হচ্ছে না আমি? যে মানুষটার জন্য এতগুলো দিন মিথ্যা অপবাদের বোঝা বয়ে বেড়ালাম, সে মানুষটার জন্য কেন কষ্ট হচ্ছে আমার? কেন কেন কেন? ভিতর থেকে চিৎকার করলেও তার আওয়াজ বাইরে এলো না। শুধু রেগে গিয়ে প্রিয়ককে বললাম, তুমি কি আমাকে এখানে
এগুলো বলার জন্য নিয়ে এসেছো? বলতে পারিস। এখন তো বলা শেষ হয়েছে। দিয়ে আসো আমাকে। বলেই চলে যেতে নেয়। প্রিয়ক পিছন থেকে হাত ধরে একটানে নিজের সাথে মিশিয়ে নেয়। এবার খুব শক্ত করে জড়িয়ে ধরে আমাকে, যেন ছেড়ে দিলেই হারিয়ে যাব আমি। প্রিয়কের হৃদস্পন্দনের তীব্র আওয়াজ আমার হৃদয়ে যেন আঘাত হানছিল। নিজের হৃদস্পন্দনের আওয়াজ যেন নিজেই শুনতে পারছিলাম। যত সময় গড়াচ্ছে প্রিয়কের স্পন্দনের গতি বৃদ্ধি পাচ্ছে। এরই মাঝে প্রিয়কের বলা কিছু কথা আমার হৃদয়ের ঝড় তুলল। তোকে ছাড়া থাকতে খুব কষ্ট হবে রে আমার। এভাবে বাঁচার জন্য থেকে মরে যাওয়া বোধহয় ভালো। দোয়া করিস যেন আমার মৃত্যুটা তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি। প্রিয়কের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। উল্টো দিকে ফিরে বললাম, আর তুমিও দোয়া করো যেন আমার মৃত্যুটা এখনই হয়। প্রিয়তা, চুপ। এসব কথা যেন আর কখনো না শুনি। শোনার জন্য তুমি থাকছোই বা কোথায়? প্রিয়ক আবারও আমাকে জড়িয়ে নেয়। এবার আর কিছু বলে না, আমিও আর কিছু বলি না। বেশ অনেকটা সময় কেটে যাওয়ার পর প্রিয়ক বলে, এই পাগলি, কাল সকালেই চলে যাচ্ছে আমি। যাওয়ার আগে শেষবারের মতো কিছু চাইবো, তোর কাছে দিবি? আমি প্রিয়কের বুক থেকে মাথা তুলে বলি, কি এখন থেকে কাল সকাল পর্যন্ত আমার হয়ে থাকবি? এই সময়টা একান্তই আমার হবে। থাকবি আমার বউ হয়ে, শুধু কাল সকাল পর্যন্ত। কয়েক মুহূর্ত পার হয়ে যাওয়ার পরও আমার তরফ থেকে কোনো উত্তর না পেয়ে প্রিয়ক আবারও বলল, থাক, এত ভাবতে হবে না, চল তোকে বাসায় দিয়ে আসি। প্রিয়ক আমাকে নিয়ে যেতে নিলেই আমি বলে উঠি, আমি রাজি। সব কিছু ভেবে বলছিস? মাথা নুয়ে ফেলি আমি। প্রিয়ক আমাকে জড়িয়ে ধরে রেখে মাথায় হাত বুলিয়ে দেয়, তবে তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি আমার চোখে এড়ায় না। প্রিয়ক বলল, তাহলে কিন্তু তোকে আমার ফ্ল্যাটে যেতে হবে। যাবে ওখানে? আমি মাথা হেলিয়ে সম্মতি জানাতেই প্রিয়ক মৃদু হেসে আমার হাত ধরে নিয়ে যেয়ে গাড়িতে বসায়। গাড়ি চলতে থাকে। গন্তব্য প্রিয়কের নিজস্ব ফ্ল্যাট। এটা সেই ফ্ল্যাট যেখান থেকে আমাদের কাহিনী শুরু হয়েছিল, যেখান থেকে উলটপালট হয়ে গিয়েছিল আমার জীবন। আজ আবারও সেখানে যাচ্ছি। তবু মনের মাঝে কোনোরূপ ভয় কাজ করছে না, বরং নিজেকে আরও বেশি নিরাপদ মনে হচ্ছে। আজ না আছে মনে বাবা মা কি বলবে তার ভয়, না আছে ডিভোর্সের চিন্তা, আর না আছে কাল কি হবে তার চিন্তা। 2 ঘন্টা জার্নির পর আমরা সেখানে পৌঁছাই। গাড়ি থেকে নামার সময় একবার চোখ বুলে নেই। সবটা আগের মতোই আছে। ভিতরে পরিবেশটাও আগের মতোই আছে। সবটা আমার পছন্দের জিনিসে সাজানো। 3টে বেডরুম, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম আছে ফ্ল্যাটটিতে। ড্রয়িং রুমের ওয়ালে আমার আর প্রিয়কের একটা ছবি বড় করে ফ্রেমে বাঁধাই করা। ছবিটা আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ওঠানো। সেদিন ছিল পয়লা বৈশাখ। বাড়ির সব মেয়েরাই সেদিন লাল পাড় সাদা শাড়ি পরেছিল। আমিও পরেছিলাম। প্রিয়কেও আমাদের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরেছিল। ছোট কাকার ছবি তোলার শখ ছিল। আমরা তখন একে অপরকে কোনো এক কারণে মারামারি করছিলাম। তখন ছোট কাকা ছবিটা তুলেছিল। ছবির ক্যামেরার ফোকাস লাইট আমাদের উপর পড়তেই দুজনে চমকে একে অপরের দিকে তাকিয়েছিলাম। সেই সময়ের ছবিটায় প্রিয়ক বড় করে বাঁধিয়ে এনেছিল, যা সবসময় নিজের কাছে রাখতো। হয়তো গত 2 বছর ওর সাথে ছিল তার প্রিয়তা। হঠাৎ ডাকে চমকে উঠে আমি। প্রিয়কের দিকে তাকাতেই সে হাসি মুখে বলল, রুমে যেয়ে ফ্রেশ হয়ে নে, আমি খাবার রেডি করি। কিছু তো খাসনি? আমি সম্মতি জানিয়ে চলে আসতে নিলে থমকে যায়। কোনো রুমে যাব আমি? প্রিয়কের বেডরুমে, নাকি যে রুমে 2 বছর আগে ছিলাম সেই রুমে? পিছনে ফিরে দেখলাম প্রিয়কও আমার দিকে তাকিয়ে আছে। হয়তো প্রিয়কও দেখতে চায় আমি কি করি। আর কিছু না ভেবেই প্রিয়কের বেডরুমে চলে আসি আমি। কারণ এখন আমি এখানে শুধু প্রিয়তা কিংবা প্রিয়কের মামাতো বোন হিসেবে আসিনি। আমি এসেছি প্রিয়কের স্ত্রী হিসেবে। তো প্রিয়কের রুমটাই আমার হবে। রুমে ঢুকে ডোর দিতে গিয়ে প্রিয়কে হাসি মাখা মুখটা দেখতে পেলাম। সারাদিন নিজের উত্তাপ দেওয়ার পর নিজেকে লুকিয়ে নিয়েছে শুধুটা। সেই সাথে প্রকৃতিতে নেমে এসেছে নতুন রং, চারদিকে আলোকিত হয় রং বেরঙের রোশনিতে। সে আলোক রোশনির মাঝে প্রিয়কের বেডরুমের সাথে লাগোয়া বারান্দায় বসে আছি আমরা দুজনের হাতে প্রিয়কের বানানো কফি। তাতে একটু একটু চমক দিচ্ছি আর একে অপরের দিকে তাকাচ্ছি। প্রিয়কের কাছে মুহূর্তটা কেমন লাগছে জানা নেই আমার, তবে আমার কাছে অদ্ভুত লাগছে। এর মাঝে বাসা থেকে অনেকবার ফোন দেওয়া হয়েছে, তবে তা রিসিভ করিনি আমি। আমার কাছে শুধু আমি ঠিক আছি লিখে মেসেজ করে দিয়েছিলাম। তারপর পরে ফোন অফ করে রেখেছি। এভাবে পার হয়ে যায় সন্ধ্যার সময়টুকু। তবে সময় যত গনিয়ে আসছে মনের মাঝে অস্থিরতা যেন বেড়েই চলেছে।
কাল কি হবে তা ভাবতে পারছি না। ঘড়ি কাঁটা বলছে এখন রাত 9টা। প্রিয়কা আমাকে একটা শপিং ব্যাগ হাতে দিয়ে বলে, এটা তোর জন্য, আজকের জন্য। আমি ব্যাগটা নিয়ে রুমে চলে আসি। ব্যাগের ভিতর খুব সুন্দর একটা শাড়ি, বেগুনি রঙের একটা জর্জেটের শাড়ি। বুঝতে বাকি থাকে না এটা আজ রাতের জন্য, তাই শাড়িটা পরে নিই। সেই সাথে শাড়ির সাথে থাকা ম্যাচিং অর্নামেন্টসগুলো পরে তৈরি হয় নাই। সবটা শেষ হলে বারান্দায় প্রিয়কের সামনে যাই। প্রিয়কে এক পলক আমার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিলেও আবার ফিরে তাকায়। কতক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে জানা নেই। হুট করেই কোলে তুলে নেয় আমাকে। প্রিয়ক আমাকে ওভাবে কোলে করে ছাদে নিয়ে আসে। আসার পুরো সময়টা ছিলাম তার বুকে মুখ লুকিয়ে। ছাদে আসার পর চারপাশে দেখতেই থমকে যাই আমি। সবটা খুব সুন্দর করে সাজানো। চারপাশে বিভিন্ন রঙের লাইট, ফুল আর লাভ শেপের বিভিন্ন রঙের বেলুন দিয়ে সাজানো। এর মাঝে ছোট একটা টেবিলে সাজানো হয়েছে বিভিন্ন রকম খাবার, যা সবটাই আমার পছন্দের। প্রিয়ক আমার হাত ধরে নিয়ে সেই টেবিলের সামনে গিয়ে যায়, সেখানে একটি কেক রাখা। হুট করেই কোথা থেকে সফট মিউজিক বেজে ওঠে। প্রিয়ক তখন আমার সামনে হাঁটু গেড়ে বসে একটা রিং বের করে আমার সামনে এঁকে দেয় আর বলল, আই লাভ ইউ প্রিয়তা, আই লাভ ইউ সো মাচ। ঠিক কতটা ভালোবাসি তোকে তা বোঝাতে পারবো না আমি। শুধু জানি ভালোবাসি তোকে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হবি আমার প্রিয়সী, তোর প্রিয়ক ভাইয়া না, তোর জন্য শুধু প্রিয়ক হতে চাই আমি। দিবি আমাকে সে সুযোগ? বিশ্বাস কর, আর একটুও কষ্ট পেতে দেবো না তোকে। আমি কি বলবো সে সময় সত্যি বুঝে উঠতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল কেউ আমার কন্ট্রোল চেপে ধরে রেখেছে, যেন কোনো শব্দ বের হচ্ছিল না। চোখ দিয়ে বয়ে চলছিল অবিরাম ধারায় কিছু নোনা তরল। নিজের শরীর যেন তখন বেইমানি করছিল আমার সাথে। চিৎকার করে কিছু বলতে গিয়েও পারছিলাম না আমি। শুধু আস্তে করে নিজের হাতটা এগিয়ে দিয়ে মাথা হেলিয়ে সম্মতি জানাই। প্রিয়কে আমার সম্মতি পেয়ে তার হাতের রিং আমার আঙ্গুলে পরিয়ে দেয়। হাতের উপর তার উষ্ণ ছোঁয়া পড়ে উঠে আমার কপালেও নিজের ওষ্ঠদ্বয় ছুঁয়ে দেয়। সেই সাথে খুব শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, ওহে আমার প্রিয়সী, ভালোবাসি, খুব ভালোবাসি। নিজের হাতে খুব যত্ন করে খাইয়ে দেয় আমাকে। খাওয়ার পর্ব শেষ হতে প্রিয়ক আবারও আমাকে কোলে তুলে নেয়। তার ওষ্ঠদ্বয় ফুটে আসছে মৃদু হাসি। আগত সময়ের কথা ভাবতেই লজ্জায় কুঁকড়ে দেয় আমি। মুখ লোকায় তার বুকে। সে আমার কপালে তার ওষ্ঠদের কোমল ছোঁয়া দিয়ে নিচে নেমে আসে। নিচে নেমে আমাকে প্রিয়কের বেডরুম কিংবা যে রুমে আমি ছিলাম তার কোনোটিতেই নিয়ে যায় না, বরং তৃতীয় রুমে নিয়ে আসে। রুমে ঢুকতে আরও বিস্মিত হয় আমি। মোমবাতির মৃদু আলোয় সারা ঘর আলোকিত হয়ে আছে। ফ্লোর জুড়ে ছড়িয়ে আছে বেলুন, চারপাশ ফুল দিয়ে সাজানো। বেডটা খুব সুন্দর করে সাজানো। বেডের মাঝে গোলাপের পাপড়ি ছড়িয়ে লাভ সেভ করা আছে। সব মিলিয়ে এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি হয়েছে। এসব দেখে নিজেকে আর গুটিয়ে নেয় আমি। প্রিয়কের বুকের মাঝে নিজেকে লুকাতে ব্যস্ত হই আমি। প্রিয়ক মৃদু হেসে বলল, পছন্দ হয়েছে? সবটা তোর মনের মতো করে সাজিয়েছি আমি। তোর পছন্দের ফুল দিয়ে হয়েছে পছন্দ? জানি না আমি। আমার উত্তরে প্রিয়কের হাসিটা আগের থেকে চড়া হয়। জানা দেখে বুঝতে পারছিলাম আজ কেন যেন মানুষটা একটু বেশি বুঝতে পারছিলাম আমি। প্রিয়ক আমাকে খুব সাবধানে বেডে শুয়ে দেয়। সময় তো গড়াতে থাকে, মনের মাঝে অস্থিরতা যেন বাড়তে থাকে। নিঃশ্বাসের গতি বাড়তে থাকে, সারা শরীর রন্ধে রন্ধে বয়ে চলে এক অদ্ভুত অনুভূতি। ভালো লাগা, অস্থিরতা আর এক সহনীয় সুখের রাজ্যের গভীরে তলিয়ে যেতে থাকে আমরা। খুব শক্ত করে জড়িয়ে নেই মানুষটাকে। সময় কখন কেটে যায় কারোরই সেই খেয়াল থাকে না। শুধু মনে হয় থেমে যাক সময়, স্তব্ধ হয়ে যাক প্রকৃতি, চলবে।